এমপি পদে মনোনয়ন পেয়ে খুশিতে খালেদা জিয়ার কবরের পাশে কেঁদে কেঁদে যা বললেন গৃহকর্মী ফাতেমা। নির্বাচনের আগে বিএনপির দিকে ঝুঁকছে ভারত। 22 জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান। বিএনপির আরো 2 জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী জিয়াউদ্দৌনে বেগম খালেদা জিয়ার কবরস্থানে আজ সকালে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। যে মহিলা একদিন খালেদা জিয়ার শয়নকক্ষে চা পানি দিতেন, কাপড় গুছিয়ে দিতেন, রাত জেগে ওষুধ খাওয়াতেন, সেই ফাতেমা বেগম আজ সাদা শাড়ি পরে মাথায় ওড়না টেনে চোখে অশ্রু নিয়ে দাঁড়িয়েছেন বেগম খালেদা জিয়ার কবরের পাশে। তার হাতে একটি কাগজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ইস্যু করা একটি চিঠি। চিঠিতে লেখা আছে, ফাতেমা বেগমকে আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, যে আসনটি খালেদা জিয়া একসময় প্রতিনিধিত্ব করতেন। সকাল 9:30। কবরের পাশে মাটিতে হাঁটু গেড়ে বসে ফাতেমা বেগম প্রথমে নীরবে কাঁদতে থাকেন। কিছুক্ষণ পর কাঁপা কাঁপা গলায় কিন্তু বেশ জোরে বলে ওঠেন, আম্মা, আপনি কি দেখছেন? আমি তো আপনার ফাতেমা, যাকে আপনি বলতেন আপনার মেয়ে। আজ আপনার দল আমাকে এমপি বানাতে চায়। আমি কি করব আম্মা? আমি তো শুধু আপনার জন্য রান্না করতাম, আপনার ওষুধের খোঁজ রাখতাম। আমি তো রাজনীতি বুঝি না। তিনি কবরের দিকে আরো ঝুঁকে পড়েন, মাটিতে হাত রেখে বলতে থাকেন, আপনি যখন কারাগারে ছিলেন আমি রাতে ঘুমাতে পারতাম না। ভাবতাম আম্মা একা একা কত কষ্ট পাচ্ছে। হাসপাতালে যখন আপনি কথা বলতে পারতেন না, আমি আপনার হাত ধরে বসে থাকতাম। আপনি চোখ দিয়ে ইশারা করতেন, ফাতেমা পানি দে। আমি সেই পানি দিতাম। আজ সেই ফাতেমাকে বলছে, তুই এখন সংসদে যা। আমি কি করব আম্মা? আমার বুক ফেটে যাচ্ছে। কবরস্থানে উপস্থিত কয়েকজন স্থানীয় বিএনপি নেতাকর্মী, কয়েকজন সাংবাদিক এবং পরিবারের কয়েকজন সদস্য এই দৃশ্য দেখে নীরব হয়ে যান। ফাতেমা বেগমের কথা থামছিল না। আপনি আমাকে কখনো চাকর মনে করেননি। বলতেন, ফাতেমা তুই আমার পরিবার। আজ আপনার পরিবার আমাকে এত বড় দায়িত্ব দিতে চায়। আমি ভয় পাচ্ছি আম্মা। আমি যদি আপনার মতো হতে না পারি, আমি যদি আপনার নামের মর্যাদা রাখতে না পারি, তবুও আমি চাই আপনি যেন আকাশ থেকে দেখেন আমি চেষ্টা করছি। আমি চেষ্টা করব আপনার সেই সততা, সেই সাহস, সেই মানুষের জন্য ভালোবাসা একটুকু যেন না কমে। একটু থেমে তিনি আবার বলেন, আজ আমার চোখে পানি খুশির, আবার দুঃখের। খুশির কারণ আপনার দল আমাকে এত বড় সম্মান দিয়েছে। দুঃখ কারণ আপনি পাশে নেই। আপনি থাকলে আমাকে হয়তো বলতেন, ফাতেমা ভয় পাস না, আমি তোর সঙ্গে আছি। আমি বিশ্বাস করি আপনি এখনো আছেন। এই কবরের মাটির নিচে নয়, আমার বুকের মধ্যে আছেন। ফাতেমা বেগম শেষে 2 হাত তুলে দোয়া করেন। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান, চোখ মুছে বলেন, আমি মনোনয়ন নেব, কিন্তু শর্ত একটাই, আমি আপনার মতো করে চলবো। মিথ্যা বলবো না, চুরি করব না, মানুষের কষ্ট দেখে চোখ ফিরিয়ে নেব না। এটা আমার আম্মার কাছে ওয়াদা। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। অনেকে এটাকে আবেগের রাজনীতি বলে উড়িয়ে দিচ্ছেন, আবার অনেকে বলছেন এটাই খালেদা জিয়ার প্রকৃত উত্তরাধিকার। একজন সাধারণ গৃহকর্মীকে এত বড় দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে হয়তো বিএনপি বোঝাতে চাইছে তাদের রাজনীতিতে শ্রেণী পরিচয়ের চেয়ে বিশ্বস্ততা ও মানবিকতার মূল্য বেশি। ফাতেমা বেগম আজ আর শুধু খালেদা জিয়ার গৃহকর্মী নন, তিনি হয়ে উঠেছেন একটি প্রতীক। যে প্রতীক বলছে সত্যিকারের ভালোবাসা ও সেবা কোনো পদপদবীর উপর নির্ভর করে না। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমান গত 25 ডিসেম্বর দেশে ফিরেন। দেশে ফিরে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন তিনি। ওই সমাবেশে লাখো মানুষ অংশ নেয়। তারেক রহমান দেশে ফেরার পর তিনি কতটা জনপ্রিয় কিংবা তার সমাবেশে দলীয় কর্মীদের অংশগ্রহণ কেমন, সে বিষয়ে ভারতেরও নজর ছিল। এদিন ভারতের সাবেক কূটনীতিকরাও তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানান। তাদের প্রত্যাশা, বিএনপির এই শীর্ষ নেতার হাত ধরেই বাংলাদেশে আবার গণতান্ত্রিক যাত্রা শুরু হতে পারে। তারেক রহমান যেদিন ঢাকায় ফিরে আসেন, সেদিনই বাংলাদেশের দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাইকমিশনার রিবা গাঙ্গুলি দাস বলেন, শেখ হাসিনা সরকার উৎখাতের পরপরই আমরা দেখেছি তারেক রহমান দলের রাজনৈতিক সমর্থনকে সুসংহত করেছেন। যদিও তিনি অনলাইনে ও বিভিন্ন নতুন প্রযুক্তির মাধ্যমে এটি করেছিলেন, তবু তিনি দলকে নিজে পরিচালিত রাখতে সক্ষম হয়েছিলেন। তাই এই পর্যায়ে যখন বাংলাদেশে এত সহিংসতা চলছে এবং দেশটি আদর্শিকভাবে বিভক্ত, তখন তার প্রত্যাবর্তন কিছুটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত তিনি বাংলাদেশে থাকা মধ্যপন্থী শক্তিগুলোকে সুসংহত করতে সক্ষম হবেন। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক সিরাদা দত্ত বলেন, ভারতের দৃষ্টিকোণ থেকে তারেক রহমান এখন সব সঠিক কথা বলছেন।
লন্ডন থেকে ফেরার পর ঢাকার রাস্তায় যেভাবে লাখো মানুষের ঢল নেমেছিল তা প্রমাণ করে তার আপাত জনপ্রিয়তা। এতে বোঝা যায় তিনি এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণার জন্য আগামী 22 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি রীতি অনুযায়ী দলটির প্রধান সিলেট থেকে ভোটের প্রচার শুরু করে আসছেন। তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন বলে জানা গেছে। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার কর্মসূচির সূচনা হবে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার কয়েকদিনের মধ্যে 30 ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। ওই ঘটনার 10 দিন পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে প্রার্থী হয়েছেন। ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা 22 তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে স্থায়ীভাবে বহিষ্কার হওয়া বরিশালের আরও 2 নেতাকে দলে নিয়েছে বিএনপি। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারের প্রায় 2.5 বছর পর শনিবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের এক চিঠিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এই নিয়ে গত 3 দিনে সিটি নির্বাচনের সময় বহিষ্কার 19 জনের মধ্যে 17 জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার হলো। নতুন করে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া 2 জন হলেন বরিশাল মহানগর বিএনপির 18 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সচিব জিয়াউল হক মাসুম ও বরিশাল জেলা তাঁতি দলের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ শাহিন। এর আগে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে 2023 সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয় ওই 2 জন সহ বিএনপির 19 নেতা। এই কারণে বেঈমান এবং মীর জাফর আখ্যা দিয়ে একই বছরের 4 জুন 19 নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সেই বহিষ্কারাদেশে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে তারা খুন গুমের শিকার পরিবার সহ গণতন্ত্রকামী জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে তাদের নাম বেঈমান, বিশ্বাসঘাতক ও মীর জাফর হিসেবে উচ্চারিত হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারপত্রে উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক 10 জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।